হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎচুম্বকীয় আবেশ এই চ্যাপ্টারের 6 নম্বর পার্টেতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে কি কুণ্ডলীর আবেশাঙ্ক বা ইন্ডাকটেন্স অফ এ কয়েল। এটা খুবই গুরুত্বপূর্ণ। টোটাল বিষয়টা ডিটেলস একদম বেসিক থেকে শুরু করে একদম যতটুকু তোমাদের সিলেবাস আছে পুরোটাই একদম ডিটেলসে আলোচনা করবো এবং সব থেকে সহজ করে আমি আলোচনা করার চেষ্টা করবো। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় স্কিপ করবে না। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। তা দেখে নাও, আমরা পড়বো কি কুণ্ডলীর আবেশাঙ্ক। ওকে, কুণ্ডলীর আবেশাঙ্ক। এর আগের পার্ট যেটা পড়েছেন ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট কি, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে। এর আগের পার্টগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তাছাড়া যদি ক্লাস 12 ফিজিক্সের যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছে সেই সমস্ত ভিডিওর ক্লাস যদি করতে চাও তাহলে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে, সেখানে তোমরা দেখে নেবে। ওকে, তাহলে আমরা প্রথম যেটা আলোচনা করবো সেটা কি আবেশ বা স্বকীয় আবেশ। ওকে, ইন দ্য সেলফ ইন্ডাকটেন্স থেকে না, সেলফ ইন্ডাকটেন্স স্বকীয় আবেশ বা সেলফ স্বকীয় মানে নিয়ে। ওকে, সেলফ ইন্ডাকটেন্স। ওকে, সেলফ ইন্ডাকটেন্সটা কি? আমরা জানি যখনই কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেখানে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তাহলে একটা ফিগার আমি আঁকছি, দেখে নাও। একটা কুণ্ডলী আছে এভাবে। ওকে, এখানে একটা কুণ্ডলী আছে, এখানে ধরো একটা চাবি দেওয়া আছে, এখানে ব্যাটারি, এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই অবস্থায় একটা সার্কিট আছে। ওকে, এটাকে আমি এই তড়িৎচল বল ই ধরলাম, ই তড়িৎচল বল, এটা হচ্ছে আর এইচ, এটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এই অবস্থা আছে, এটা হচ্ছে কুণ্ডলী। তাহলে দেখে নাও, এই চাবিটাকে যখনই আমি ক্লোজ করব তাহলে কী হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ভালো করে বুঝে নাও, খুব সহজে। আমি একদম পুরো ইন্ডাকটেন্স বেসিক থেকে আলোচনা করবো, কারণ এইটা যে বেসিকটা যদি না বুঝতে পারো তাহলে তোমাদের বিশেষ করে নিট বা জয়েন্টের জন্য যে ফিজিক্সগুলো পড়বে এই চ্যাপ্টারগুলো যখন পড়বে দেখবে খুব টাফ হয়ে যাবে। একদম বেসিক থেকে এমনভাবে আলোচনা করব যাতে প্রত্যেকটা টপিক পুরো কভার হয়ে যায় এবং খুব সহজে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, এখান থেকে অঙ্কগুলোও করতে পারবে, আর সেটাও খুব সহজে। সেই জন্য কোথায় স্কিপ করবে না, একদম মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করো। তার জন্য একটা কয়েল আছে, একটা পরিবাহী। কয়েল মানে কি? একটা পরিবাহী তার। তোমরা দেখো যে কোনো বোর্ডে, ইলেকট্রনিক্স যে কোনো বোর্ড যদি দেখো সেখানে তামার মানে হলুদ কালারের একটু একটা তামার তারের মধ্যে থাকে, সেটা পাক খাওয়ানো থাকে। এরকম দেখবে পাক খাওয়ানো অবস্থায় থাকে, এই অবস্থায় পাক খাওয়ানো অবস্থায় থাকে, দেখবে প্রত্যেকটা ম্যাক্সিমাম বোর্ডেতে এগুলো থাকে। এটা কি, এর নাম কি করণ করা হবে সেটা আমরা পরে আলোচনা করবো। আর কি বিষয়টাকে বুঝে নিই, বিষয়টাকে কি ঘটে। আমরা ম্যাক্সিমাম কী করে চেষ্টা করি, কি আছে ডাইরেক্ট ডেফিনেশন, কী আছে ক্যালকুলেশন, কী আছে সেগুলো ডাইরেক্ট চলে যাই। আমরা ডাইরেক্ট ডেফিনেশন পড়বো, ডেফিনেশনটা থেকে ডেরিভেশনটা, তারপর ডেরিভেশনটা যাবো, একক কী আছে এগুলো সব করার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে, বেসিক জিনিসটার উপর আমরা ফোকাসটা কম রাখি। সেই জন্য আমি চেষ্টা করি আমরা বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তোমাদের ডিসকাস করবো। তা দেখো, আমি যদি এখানে চাবিটা ক্লোজ করে দিই তাহলে এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হয়। তাহলে কারেন্ট যদি এর মধ্যে প্রবাহিত হয় তাহলে এই কয়েলের মধ্যে তো কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এর কয়েলের মধ্যে কী হবে, কারেন্ট প্রবাহিত হবে, তাই না? এই কয়েলের মধ্যেও কারেন্ট প্রবাহিত হবে এবং সেই কারেন্টটা এক দিক দিয়ে চলে আসবে। এটা নর্মাল কেস, আমরা নর্মাল ওহমস ল এর ক্ষেত্রে দেখেছিলাম। যদি কোনো পরিবাহীর মধ্যে একটা রোধ থাকে বা কোনো পরিবাহী থাকে তাহলে এটারও অবশ্যই একটা রোধ থাকে। কারণ একটা তারকে যদি ঘুরপাক এর পাক খাওয়ানো হয় তার রোধ কী হবে, বাড়তে থাকে। তাহলে দেখে নাও এরও একটা রোধ থাকবে। তাহলে আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি কি কোনো পরিবাহীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় সেখানে কী হবে, একটা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। অ্যাম্পিয়ার সুইমিং রুল আমরা দেখেছিলাম তড়িৎচুম্বকীয় চ্যাপ্টার, তাই না? যে কোনো পরিবাহীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় তার চারপাশে কী হয়, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। ওকে, অবশ্যই চুম্বক ক্ষেত্রটা কনস্ট্যান্ট হবে যদি কারেন্টটা কনস্ট্যান্ট হয়। তাহলে এখানটা দেখে নাও, এখানে যদি আমরা তড়িৎচল বল এখানে প্রয়োগ করি আর এখানে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে এর চারপাশে কী হবে, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে। অবশ্যই মনে রাখতে হবে এই চুম্বক ক্ষেত্র কিন্তু কনস্ট্যান্ট হবে যদি আমার কারেন্টটা কনস্ট্যান্ট থাকে। চুম্বক ক্ষেত্র এখানে ভ্যারিয়েবল হবে না, সুষম চুম্বক ক্ষেত্র হবে। কারণ কি, এখানে একটা কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে একটা কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহিত হলে তাহলে এখানটায় আমি শুধু এই কয়েলটা নিয়ে আমি আলোচনা, আমার বিষয় হচ্ছে এই কয়েলটা নিয়ে। ওকে, যেহেতু কয়েলের সঙ্গে চুম্বক ক্ষেত্র একটা রিলেশন একটা আছে, আমরা ফ্যারাডেস লতে আলোচনা করেছিলাম। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি, যদি
কোনো কয়েলের সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করা হয় এবং সেই ব্যাটারি যদি একটা কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহ করে তাহলে সেই কুণ্ডলের আশপাশে একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি হবে এবং এর মধ্যে একটা কি চুম্বক প্রবাহ সৃষ্টি হয়ে যাবে। ওকে, তাহলে এখানে চুম্বক প্রবাহ সৃষ্টি হয়ে যাবে, এখানে একটা চুম্বক প্রবাহ সৃষ্টি হবে। কিন্তু এই চুম্বক বলরেখা, চুম্বক প্রবাহ বা চুম্বক বলরেখা সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ পরিবর্তনশীল নয়। কারণ একই যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে একই যদি চুম্বক ক্ষেত্র থাকে তাহলে এখানে চুম্বক বলরেখার সংখ্যা কি হ্রাস বৃদ্ধি ঘটবে না। আর যেহেতু চুম্বক বলরেখার সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটবে না তাহলে এখানে কিন্তু কোনো তড়িৎ চলবল আবিষ্ট হবে না। প্রথম ক্ষেত্রে ভালো করে বুঝে নাও, এটা অনেকজনই ভুল করে যে একটা ইন্ডাক্টর লাগালাম মানে এখানে তড়িৎ চলবল আবিষ্ট হবে। কখন আবিষ্ট হবে সেটা বুঝতে হবে। তাহলে যদি কোনো কয়েলের মধ্যে দিয়ে, ভালো করে বুঝে নাও, যদি কোনো কয়েলের মধ্যে দিয়ে একটা কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহিত হয় তাহলে অবশ্যই সেই কয়েলের আশপাশে একটা চুম্বক ক্ষেত্র থাকবে এবং সেই চুম্বক ক্ষেত্রটা ধ্রুবক হবে এবং সেই চুম্বক ক্ষেত্র থাকার ফলে এখানে একটা চুম্বক বলরেখা থাকবে এবং সেই বলরেখা এই কয়েলের মধ্যে দিয়েও থাকবে। কিন্তু এই বলরেখার সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটবে না, অর্থাৎ কম বেশি হবে না। ওকে, এবার দেখে না কখন কম বেশি হবে, তাহলে যদি আমরা এই কারেন্টটাকে ভ্যারিয়েবল করে দিই, যে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা যার ফলে এখানে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হলো সেই কারেন্টটাকে যদি আমরা হ্রাস বৃদ্ধি করে দিই, অর্থাৎ ইনক্রিজ বা ডিক্রিজ করি, পরিবর্তনশীল করে দিই, তাহলে কী হবে, এখানে চুম্বক ক্ষেত্র আর কনস্ট্যান্ট থাকবে না। তা চুম্বক ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে না মানে চুম্বক বলরেখাও কনস্ট্যান্ট থাকবে না। তার চুম্বক প্রবাহ কি, চুম্বক প্রবাহের সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে, কম বেশি হবে। আর চুম্বক, এবারে বুঝে নাও, এবারে আমরা যে দণ্ড চুম্বকের ক্ষেত্রে যেটা দেখছিলাম, এই কয়েল আছে, এই কয়েল আর এই চুম্বককে যখন আমরা আপেক্ষিক গতিতে রেখেছিলাম, এস এন ধরলাম, এখানে যখন এটা আপেক্ষিক গতিতে রেখেছিলাম তার ফলে কী হচ্ছিল, আপেক্ষিক গতির জন্য এই কয়েলের সঙ্গে জড়িত যে চুম্বক প্রবাহ ছিল সেটার সংখ্যা কী হচ্ছিল, হ্রাস বৃদ্ধি হচ্ছিল, তাই না? হ্রাস বৃদ্ধি হওয়ার জন্য এখানে তড়িৎচলক বল আবিষ্ট হয়েছিল। তাহলে কোনো কয়েলের সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের সংখ্যা বা চুম্বক বলরেখার সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটলে তাহলে সেখানে সেই কয়েলের মধ্যে একটা কি তড়িৎচলক বল আবিষ্ট হবে, তাই না? এটা আমরা সিম্পলভাবে জেনেছিলাম। এখানে সেই কেসটা ঘটছে, দেখেন এখানে আমরা ব্যাটারি সাপ্লাই দিয়ে তড়িৎচলক বল আবিষ্কার করছি। দেখেন তিনটে কেস হচ্ছে, দেখেন আমরা ব্যাটারি তড়িৎচলক বল দিচ্ছি, সেখান থেকে সেটা কনভার্ট হচ্ছে কি চুম্বক ক্ষেত্রে, চুম্বক ক্ষেত্রকে দেখেন ভালো করে আমরা আরেকটু ডিটেলসে বুঝি। তড়িৎচলক বল দিলাম, সেখান থেকে কারেন্ট পেলাম, সেই কারেন্টের জন্য কয়েলের আশপাশে আমরা কি পেলাম, চুম্বক ক্ষেত্র পেলাম। এবারে এইটা যখন ভ্যারিয়েবল হয়ে যায় তার চুম্বক ক্ষেত্র কী হয়ে যাবে, ভ্যারিয়েবল হয়ে যাবে। তার ফলে এখানে তড়িৎচলক বল আবিষ্ট হবে, তার ফলে কী হবে, ওই কয়েলের মধ্যে কী হবে, তড়িৎচলক বল আবিষ্ট হবে। তাহলে তড়িৎচলক বল দিলাম, তড়িৎচলক বল পেলাম, এটা আবিষ্ট। কারণ কি, কারেন্টটা ভ্যারিয়েবল হয়ে গেছে, হ্রাস বৃদ্ধি করেছে। কারেন্ট হ্রাস বৃদ্ধি হওয়ার জন্য চুম্বক ক্ষেত্র হ্রাস বৃদ্ধি হচ্ছে, চুম্বক ক্ষেত্র হ্রাস বৃদ্ধি হওয়ার জন্য চুম্বক বলরেখার সংখ্যা কি হ্রাস বৃদ্ধি হচ্ছে। কয়েলের সঙ্গে যে চুম্বক বলরেখা ছিল সেইগুলোর সংখ্যা হ্রাস বৃদ্ধি করেছে। তাহলে সংখ্যা বৃদ্ধি বা সংখ্যার পরিবর্তন ঘটেছে বলতে পারি। তাহলে পরিবর্তন হলে অবশ্যই কয়েলের কী হবে, তড়িৎচলক বল আবিষ্ট হবে। পুরো বিষয়টাকে আমরা আরেকটু সহজ করে বুঝে নিই। আমরা কী করলাম, একটা কয়েলের সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করলাম, সেই ব্যাটারিটা আই কারেন্ট প্রোভাইড করছে। তার ফলে কয়েলের মধ্যে কী হচ্ছে, একটা কয়েলের আশপাশে একটা সুষম চুম্বক ক্ষেত্র বা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক চুম্বক ক্ষেত্র আবিষ্ট হবে বা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চুম্বক ক্ষেত্রের জন্য চুম্বক বলরেখাও থাকবে এবং সেই চুম্বক বলরেখা কয়েলের সঙ্গে জড়িত হবে। কিন্তু যেহেতু এখানে কারেন্টটা কনস্ট্যান্ট, তারপর চুম্বক ক্ষেত্রটা কনস্ট্যান্ট হচ্ছে এবং চুম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট হওয়ার জন্য চুম্বক বলরেখার সংখ্যাও ধ্রুবক হচ্ছে, তাহলে এখানে কখনো কয়েলে কী হবে, তড়িৎচলক বল আবিষ্ট হবে না। সেকেন্ড কেস যদি আমরা এটা করি যে এখানটায় যদি রেজিস্ট্যান্সকে পরিবর্তন করে যদি প্রবাহ মাত্রা বা আয়ের যদি পরিবর্তন করি তাহলে সেখানটা কী হবে, চুম্বক ক্ষেত্র কী হবে, পরিবর্তনশীল হবে। আর চুম্বক ক্ষেত্র যদি পরিবর্তনশীল হয় তাহলে চুম্বক বলরেখার সংখ্যা কী হবে, পরিবর্তনশীল হবে। তাহলে কয়েলের সঙ্গে জড়িত চুম্বক বলরেখা সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটলে তাহলে কয়েলের মধ্যে কী হবে, একটা তড়িৎচলক বল আবিষ্ট হবে। এবং এই তড়িৎচলক বল যে আমরা লেঞ্জের সূত্র থেকে পড়েছিলাম, যেই কারণে তড়িৎচলক বল আবিষ্ট হয়, তড়িৎচলক বল সেই কারণটাকে বাধা দেবে। তার মানে
যেই আই কারেন্ট, দেখে নাও এখানে আই কারেন্ট প্রবাহ হওয়ার জন্য এই কয়েলের মধ্যে তড়িৎচলক বল আবিষ্ট হচ্ছে। তাই তড়িৎচলক বলের ফলে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে, সেই আবিষ্ট তড়িৎ প্রবাহ কী হবে, এই প্রবাহটাকে বাধা দেবে, অর্থাৎ এর বিরুদ্ধে থাকবে, এর বিপরীত দিকে প্রবাহ হবে। আমি সেটাকে স্মল আই দিলাম, এটাকে আমি স্মল আই দিলাম। পুরো বিষয়টাকে আমি আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, কোনো চিন্তার বিষয় নেই, খুবই সহজ ব্যাপার। যত ডিপলিভাবে তুমি এটা বুঝতে পারবে ততই সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবে আর ডেরিভেশনগুলো বুঝতে পারবে। একটা কয়েল আছে ধরলাম, ওকে, এই কয়েলে আমার কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, এই বরাবর আমি কারেন্ট প্রবাহিত করলাম। এই কারেন্ট আছে ভ্যারিয়েবল, ওকে, পরিবর্তনশীল বা হ্রাস বৃদ্ধি করলাম। আমি যদি এখানটায় প্রবাহ মাত্রার হ্রাস বৃদ্ধি করি, তাহলে প্রবাহ মাত্রা হ্রাস বৃদ্ধি হচ্ছে এই কয়েলের মধ্য দিয়ে। তার মানে এখানে যে চুম্বক ক্ষেত্র আবিষ্ট হবে, সেই চুম্বক ক্ষেত্র সেটাও পরিবর্তনশীল হবে বা হ্রাস বৃদ্ধি হবে, কম বেশি হবে। এবং চুম্বক ক্ষেত্র যদি পরিবর্তনশীল হয়, তার চুম্বক যেই কারণে চুম্বক ক্ষেত্র আবিষ্ট হয়, চুম্বক বলরেখা, তার চুম্বক বলরেখার সংখ্যাও কী হবে, হ্রাস বৃদ্ধি ঘটবে। এবার সেই চুম্বক বলরেখা কার সঙ্গে জড়িত আছে, সেই চুম্বক বলরেখা জড়িত আছে আমার এই কয়েলের সঙ্গে, তাই না, এই কয়েলের সঙ্গে আমার জড়িত আছে। তাই চুম্বকের সঙ্গে মানে কয়েলের সঙ্গে জড়িত চুম্বক বলরেখার সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটলে কয়েলের মধ্যে একটা তড়িৎচলক বল আবিষ্ট হবে, ওকে, একটা তড়িৎচলক বল আবিষ্ট হবে। এবং এই তড়িৎচলক বল আবিষ্ট হওয়ার ফলে তড়িৎ প্রবাহ, এই কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এবার এই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে, যেই তড়িৎ প্রবাহটা এই কয়েলের মধ্যে আবিষ্ট হলো, সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে। তাহলে এর অভিমুখ জানতে গেলে যখনই কোনো প্রবাহের অভিমুখ জানতে হবে, সেটা আমার কী দেখতে হবে, লেঞ্জের সূত্রটা। লেঞ্জের সূত্রে কী বলেছিলাম, যেই কারণে কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, তড়িৎ প্রবাহ সেই কারণটাকে বাধা দেয়। অর্থাৎ এখানেও তাহলে এখানে এই কুণ্ডলীর মধ্যে তড়িৎচলক বলটা যে আবিষ্ট হলে, সেই তড়িৎচলক বলটা কেন আবিষ্ট হলো, এখানে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য। তাহলে তাহলে এই তড়িৎচলক বলে আবিষ্ট হওয়ার ফলে এই কুণ্ডলীতে প্রবাহ এমন দিকে হবে যেন এই কারেন্টটাকে বাধা দেয়। তাহলে বাধা দিতে কী হবে, এর বিপরীত দিকে হবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহটা হবে আবিষ্ট, যে তড়িৎ প্রবাহ, এই আবিষ্ট তড়িৎচলক বলের জন্য যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা হবে, সেই প্রবাহটা হবে কি, যে মেন যে প্রবাহ তার বিপরীত দিকে। তাহলে অর্থাৎ বর্তনীতে যেদিকে প্রবাহ হচ্ছে তার বিপরীত দিকে এই প্রবাহটা হবে। তাহলে এই প্রবাহটা কি হবে, যেটা আবিষ্ট প্রবাহটা যে মূল প্রবাহ হবে তার বিপরীত দিকে হবে, তবে এটাকে বাধা সৃষ্টি করবে, ওকে। তাহলে এখানে এটাকে, এই টোটাল ঘটনাকে বলা হয় কি, সাবেশ বা স্বকীয় আবেশ বা সেলফ ইন্ডাকটেন্স। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলি, তাহলে কী বলো, তাহলে সময় সাপেক্ষে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে যে তড়িৎ চুম্বকীয় আবেশ হয় তাকে সাবেশ বলা হয়। তা এখানে কী বললাম, সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, সেটাকে আমরা একটু এক্সপ্লেন করব। খুবই সহজ, কিন্তু একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, খুবই ইজি ব্যাপার। তাহলে কি বললাম, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীতে সময় সাপেক্ষে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে যে তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটে, যে তড়িৎ চুম্বকীয় আবেশ হয় তাকে সাবেশ বলে বা স্বকীয় আবেশ বলে। তাহলে দেখে নাও, আর এই স্বকীয় আবেশের ফলে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ, সেটা মূল প্রবাহের বিপরীত দিকে, তাই না। তাহলে আবেশের ফলে বা সাবেশের ফলে উৎপন্ন
তড়িৎ প্রবাহ মূল প্রবাহের বিপরীত দিকে হয়। দেখেন দাদা পুরো ক্লিয়ার জিনিস, খুবই সহজে, আর আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে কি বললাম টোটাল বিষয়টাকে আরেকবার সামারাইজ করে দিচ্ছি। কোনো কুণ্ডলীকে বা কোনো তারকে পাকিয়ে যদি একটা কুণ্ডলী তৈরি করা হয় এবং তার সঙ্গে যদি ব্যাটারি কানেক্ট করা হয় এবং সেখানে যে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা যাবে বা যে কারেন্ট প্রোভাইড করবে কুণ্ডলীতে, সেই কারেন্টটা যদি পরিবর্তনশীল হয় তাহলে কুণ্ডলীর আশপাশে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেই চুম্বক ক্ষেত্রটা কী হবে? পরিবর্তনশীল হবে। চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল হলে কুণ্ডলীর সঙ্গে জড়িত যে চুম্বক বলরেখা হবে সেই চুম্বক বলরেখা কী হবে? পরিবর্তনশীল হবে। এবার আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কোনো কুণ্ডলীর সঙ্গে পরিবর্তনশীল যদি চুম্বক বলরেখা থাকে যে কোনো প্রকারে যে কোনোভাবে আসতে পারে, শুধু আমাকে দেখতে হবে কুণ্ডলী আছে এবং তার সঙ্গে যে চুম্বক প্রবাহ আছে বা চুম্বক বলরেখা আছে সেটা পরিবর্তনশীল আছে। যদি পরিবর্তনশীল হয় তাহলে এই কুণ্ডলীতে কী হবে? তড়িৎচলক বল আবিষ্ট হবে এবং এই তড়িৎচলক বল আবিষ্ট হওয়ার জন্য ওই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে এবং লেঞ্জের সূত্র অনুযায়ী এই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? যেই কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে বা আবিষ্ট হয়েছে সেই কারণের বাধা দেবে, তার মানে তার বিপরীত দিকে হবে। তাহলে এখানে যে কুণ্ডলীতে উৎপন্ন আবিষ্ট তড়িৎ প্রবাহটা মূল প্রবাহের কী হবে? বিপরীত দিকে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এখানে খুবই সহজ। তাহলে সেটাই আমরা বললাম, সময় সাপেক্ষে কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে, তাহলে কোনো কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় তাহলে ওই কুণ্ডলীতে যে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়, তার যে আবেশটা হচ্ছে তাকেই আমরা সাবেশ বলবো। আর কি সাবেশের ফলে উৎপন্ন তড়িৎ প্রবাহটা মূল প্রবাহের বিপরীত দিকে হবে, অর্থাৎ মূল প্রবাহ আই হলে স্মল আইটা আবিষ্ট প্রবাহ হলে তার বিপরীত দিকে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার দেখে নাও নেক্সট যেটা আমরা আলোচনা করবো সাবেশাঙ্ক। ওকে, সাবেশাঙ্ক সাবেশাঙ্ক বা ইন্ডাকটেন্স। ওকে, সেলফ ইন্ডাকটেন্স। সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স। ওকে, সাবেশকে কি বলা? দেখে নাও, সাবেশকে বলা হয় কি? সেলফ ইন্ডাকশন। ওকে, ভালো করে একটু গুলিয়ে যাবে এখান থেকে। ইন্ডাকটেন্স ইন্ডাকশনটা ব্যাপারটা বুঝে নাও। যখন সাবেশাঙ্ক বলবে সেইটাকে আমরা বলবো ইন্ডাকটেন্স। ওকে, আর যখন হচ্ছে সাবেশ বা স্বকীয় আবেশ সেটা হচ্ছে কি? সেলফ ইন্ডাকশন। ওকে, সেলফ ইন্ডাকশন মানে আবিষ্ট হওয়া বা মানে স্বকীয় আবেশ এটা। ওকে, তাহলে আমরা নেক্সট ডে জানবো কি? আমরা এর আগে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে স্বকীয় আবেশ বা সেলফ ইন্ডাকশনটা আলোচনা করলাম। এবারে আলোচনা করবো কি? সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স। এটা খুবই সহজ, দেখে নাও, খুবই সহজ। তাহলে এখানে দেখে নাও, এই যে কয়েল আছে দেখে নাও। তাহলে এই কয়েলের দেখে নাও, কয়েলের মধ্যে যে তড়িৎচলক বলটা আবিষ্ট হবে বা এখানে যে চুম্বক বলরেখা সংখ্যা যে পরিবর্তন হচ্ছে দেখে নাও। আমরা জানি কি এখানে কারেন্ট যদি আই প্রবাহিত হয় তাহলে এখানটায় যেই দেখে নাও আই কারেন্ট যত পরিবর্তনশীল হবে, যত বেশি বাড়বে, যত দ্রুত বাড়বে, চুম্বক বলরেখা সংখ্যাও তত বাড়বে, চুম্বক প্রবাহ তত বাড়বে। ভালো করে বুঝে নাও। আমি বলতে চাইছি চুম্বক ক্ষেত্র বৃদ্ধি বা হ্রাস কার উপর ডিপেন্ড করে? পরিবাহী প্রবাহ মাত্রার উপরে। এখানে দেখে নাও, প্রবাহ মাত্রা যত বেশি হবে চুম্বক ক্ষেত্র তত বেশি হবে, প্রবাহ মাত্রা যত কম হবে চুম্বক ক্ষেত্র তত কম হবে। কারণ আবিষ্ট মানে কারেন্টের জন্য এখানে এর মধ্যে কি চুম্বক ক্ষেত্র আবিষ্ট হচ্ছে। তাহলে আমি বলতে চাইছি যে চুম্বক ক্ষেত্র হওয়ার জন্য চুম্বক বলরেখাও এখানে আবিষ্ট হচ্ছে বা চুম্বক বলরেখা উৎপন্ন হচ্ছে। আমি বলতে চাইছি যে কয়েলের সঙ্গে জড়িত যে চুম্বক বলরেখার সংখ্যা বা চুম্বক প্রবাহ সংখ্যা বৃদ্ধি হবে বা হ্রাস হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে কি? আমি যদি আরো একটু সহজ করে বলি, এখানে মিডলম্যান একজন থাকবে বি। তাহলে কারেন্ট দেখে না, কারেন্ট যদি বাড়ে, ভালো কথা, কারেন্ট যদি বৃদ্ধি হয় চুম্বক বলরেখার সংখ্যা বাড়বে, চুম্বক বলরেখার সংখ্যা বাড়লে চুম্বক ক্ষেত্র বাড়বে। এই হচ্ছে সাইকেলটা। দেখেন, যদি
কারেন্ট যদি বেশি প্রবাহিত, আমি অ্যাম্পিয়ার সুইমিং রুলে যেটা বলেছিলাম সেটা আরও বলছি দেখে নাও। সেখানে কি যে পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে আশপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তা চুম্বক ক্ষেত্র কেন তৈরি হয়? সেখানে চুম্বক বলরেখা সৃষ্টি হয় বলে। তা আমি এখানে বলতে চাইছি যে এই কয়েলের মধ্যে যে চুম্বক বলরেখার সংখ্যা বাড়বে বা কমবে সেটা কার উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে কার উপরে? যে মূল প্রবাহ, বর্তনীতে যে মূল প্রবাহ দিয়েছি সেই মূল প্রবাহের উপরে। এখানে দেখে নাও, যদি প্রবাহ 0 হয়ে যায়, I = 0 হয়ে গেলে এখানে কোনো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না বা চুম্বক বলরেখাও থাকবে না। তাহলে কারেন্ট যত বাড়বে, চুম্বক বলরেখা তত বাড়বে, তত আমার চুম্বক ক্ষেত্র বাড়বে। তাহলে এই চুম্বক প্রবাহকে আমরা কি বলি? ফাই, তাই না? চুম্বক প্রবাহকে আমরা ফাই বলে থাকি। তাহলে এই চুম্বক প্রবাহ সংখ্যা বৃদ্ধি এবং হ্রাস কার উপর নির্ভরশীল? সেটা হচ্ছে প্রবাহ মাত্রা, মূল বর্তনীর প্রবাহ মাত্রার উপরে। তাহলে প্রবাহ মাত্রা বাড়লে চুম্বক প্রবাহ বাড়বে, অর্থাৎ চুম্বক বলরেখার সংখ্যাও বাড়বে। প্রবাহ কমে গেলে চুম্বক বলরেখার সংখ্যাও কমে যাবে, অর্থাৎ চুম্বক প্রবাহটা কমে যাবে। তার মানে আমরা বলতে পারি যে ফাই, বা আমরা এটা বলতে পারি ফাই প্রপোর্শনাল টু আই। তাহলে ফাই প্রপোর্শনাল টু আই। তাহলে বর্তনীর যে মূল প্রবাহটা, সেটা বর্তনীর মধ্যে দিয়ে বা কুণ্ডলীর মধ্যে যে চুম্বক প্রবাহ হবে তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। চুম্বক দেখেন, প্রবাহ মাত্রা যত বাড়বে চুম্বক প্রবাহ তত বাড়বে। সিম্পল হিসাব দেখেন, প্রবাহ মাত্রা যত বাড়বে চুম্বক প্রবাহ তত বাড়বে, প্রবাহ মাত্রা যত কমবে চুম্বক প্রবাহ তত কমবে। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান নিয়ে আসতে গেলে আমরা কী করবো? তাহলে এখানে করবো কি? তাহলে বা বলতে পারি ফাই = একটা ধ্রুবক নিয়ে আসবো। এখানে ধ্রুবকটা হবে কি? এল আই। ওকে, এখানে ফাই = Li। এই এলটা কি বলা হয়? কি এলটাকে বলা হয় কি? সেলফ ইন্ডাকটেন্স। ওকে, সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক। ওকে, সাবেশাঙ্ক। ওকে, তাহলে এলটাকে কি বলা হয়? সাবেশাঙ্ক বলা হয়, বা ইন্ডাকটেন্সও কোনো ক্ষেত্রে বলা হয়। তাহলে দেখে নাও, ফাই প্রপোর্শনাল টু আই। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। সেখান থেকে একটা ধ্রুবক নিয়ে আসলাম, ধ্রুবকটাকে এখানে এল দিলাম। যেহেতু এখানে ধ্রুবকটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়েছি এবং তার একটা নাম আছে সাবেশাঙ্ক, তাহলে এটা একটা সংজ্ঞাও থাকবে। তাহলে সাবেশাঙ্কের সংজ্ঞা কী হবে? দেখেন সাবেশাঙ্কের সংজ্ঞা কী হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি? তাহলে দেখে নাও, যদি I = 1 করি, I = 1 করলে কী হবে? ফাই = L, ফাই = L। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা কী বলতে পারবো? তাহলে কোনো পরিবাহীতে বা কোনো কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহ হলে তাহলে ওই কুণ্ডলীতে জড়িত চুম্বক প্রবাহকে কী বলা হয়? সাবেশাঙ্ক বলা হয়। তার সংজ্ঞাটা যদি লিখি তাহলে কী হবে দেখে নাও। তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখি, কোনো কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহ হলে, তাহলে কোনো কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহ হলে কুণ্ডলীটির সঙ্গে জড়িত চুম্বক প্রবাহকে সাবেশাঙ্ক বলে। দেখেন খুবই সহজ সংজ্ঞাটা। দেখে তুমি এখান থেকে তৈরি করতে পারবে, বা এটাকেই যে বলতে হবে না হবে, তুমি যে কোনোভাবে বলতে পারবে, কিন্তু সংজ্ঞার মধ্যে এই কথাগুলো থাকে। দেখে নাও, তাহলে আমরা সাবেশাঙ্ক জিনিসটা কি, আমরা কীভাবে সাবেশাঙ্কটা পেলাম সেখানে দেখে নাও। ফাই আর আয়ের সঙ্গে সমানুপাতিক করে আমরা যে একটা ধ্রুবক পেলাম সেই ধ্রুবকটাকে আমরা সাবেশাঙ্ক বলছি, এবং সেই ধ্রুবকের সংজ্ঞাটা কী হবে দেখে নাও। I = যদি 1 হয়ে যায়, ফাই = L হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি কোনো কুণ্ডলীতে একক প্রবাহ, যদি কোনো তড়িৎ প্রবাহ যদি একক হয়, অর্থাৎ কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে, ভালো করে বুঝো নাও, কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি একক তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তাহলে ওই কুণ্ডলীতে বা ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত যে চুম্বক প্রবাহ, দেখে নাও কুণ্ডলীতে কারেন্ট প্রবাহ হলে চুম্বক প্রবাহ হবে। তাহলে একক প্রবাহ মানে যদি 1 অ্যাম্পিয়ারই বলি, যদি 1 অ্যাম্পিয়ার বা একক কারেন্ট যদি প্রবাহিত হয় কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে, এর ফলে কুণ্ডলীতে যে চুম্বক প্রবাহ সৃষ্টি হবে বা আবিষ্ট হবে, সেই চুম্বক প্রবাহটাকে আমরা বলছি কি? সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক। খুবই সহজ, দেখে নাও।
কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে একক কারেন্ট প্রবাহিত হলে তাহলে ওই একক কারেন্ট প্রবাহ হওয়ার জন্য কুণ্ডলীতে যে চৌম্বক প্রবাহ আবিষ্ট হচ্ছে সেই চৌম্বক প্রবাহকে বলা হচ্ছে কি সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, এটা প্রত্যেকটা কুণ্ডলীর জন্য কিন্তু কনস্ট্যান্ট। এবং দেখে নাও যদি আলাদা আলাদা কুণ্ডলী হয়, তামা বা অন্যান্য ধাতু যদি কুণ্ডলী তৈরি হয় সেখানে কিন্তু সাবেশাঙ্ক বা এল কনস্ট্যান্ট থাকবে না, কিন্তু একই মেটেরিয়ালসে তৈরি কুণ্ডলী হলে সেখানে সবারই ক্ষেত্রে ইন্ডাকটেন্সটা এলটা মান কি হবে কনস্ট্যান্ট হবে, যেমন রেজিস্ট্যান্স যেমন হয় সেরকমই এটাও কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে এই সাবেশাঙ্ক যখন আমরা নতুন জিনিস জানলাম তার সংজ্ঞাটা জানলাম এবং এর এককটাও আমরা জানবো। ওকে, তাহলে এর একক কী হবে, সাবেশাঙ্কের একক কী হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে পড়াটা স্টার্ট করে এই চ্যাপ্টারটা কিন্তু বা এই টপিকটা, কিন্তু এর আগে বুঝতে পারছো যে কতটা ডিপলি কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা ক্লিয়ার না হলে এইগুলো বুঝতে পারতে না। সেই জন্য আমি এর আগের বেসিক কনসেপ্টগুলো আলোচনা করলাম। এবার দেখে নাও যেগুলো আলোচনা করব খুবই ইজি লাগবে আর খুব সহজেই তুমি এগুলো মুখস্থ করে নিতে পারবে, মনে হয়ে যাবে। আমি বারবার বলছি যেইগুলো আমি পড়াচ্ছি সেইগুলো কিন্তু ভালো করে তোমরা একটা খাতায় নোট তৈরি করবে। কিভাবে নোট তৈরি করবে সেটা আমি তার উপরে কিন্তু একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো সেই পদ্ধতি তোমরা নোট তৈরি করার চেষ্টা করবে আর দেখবে খুব ভালো লাগবে আর পড়া খুব দ্রুত মনে থাকে তোমার। তাহলে ইউনিট, ওকে, আমরা এবারে করবো ইউনিট একক, তাহলে এসআই পদ্ধতিতে। তার আগে ইউনিটটা আমরা বলার আগে ইউনিটটা আমরা আলোচনা করব, তার আগে আমরা একটু আলোচনা করি সমীকরণটা কি। তাহলে আমরা পেলাম কি দেখে নাও, আমরা এর সঙ্গে আবিষ্ট তড়িৎচলক বলের সঙ্গে সমীকরণটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে ফাই ইকুয়াল টু এল আই। এবার আমরা কি জানি ফ্যারাডের সূত্র থেকে ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, তাই না, ফ্যারাডেস ল থেকে। আর লেঞ্জেস ল থেকে আমরা কি জানলাম ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, তাই না, ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা আমরা লেঞ্জের সূত্র থেকে জেনেছিলাম। মাইনাস সাইনটা ব্যাক ইএমএফের জন্য এসেছিলো বা যেটা লেঞ্জেসের সূত্র ছিল সেই সূত্রের কারণে। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এবারে এই ফাইটা কী ছিল, চুম্বক প্রবাহ ছিল। তাহলে এই ফায়ের মানটা যদি এখানে বসিয়ে দিই বা আমরা যে এটার যদি মান নিই, শুধু যদি মান নিই তাহলে এটা আসবে। তাহলে আবিষ্ট তড়িৎচলন বলের আবিষ্ট তড়িৎ চালক বলের মান গণনা করিয়া পাই, তাহলে শুধু যদি আমরা মান গণনা করি তাহলে কী পাবো দেখে নাও, ই, তাহলে নেগেটিভ সাইনটা আসবে না, ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। তাহলে বা ই ইকুয়াল টু ফাইয়ের মানটা বসে দিই, দেখে নাও ফাইয়ের মান আছে এল আই, তাহলে বলতে পারি ডি ডিটি অফ এল আই। তাহলে এল তো কনস্ট্যান্ট, তাহলে এল বাইরে বেরোবে, তাহলে এল যদি বাইরে চলে যায় তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ভালো করে দেখে নাও, ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তাহলে এখানটা দেখে নাও আমরা তো আবিষ্ট তড়িৎচল বলা, অর্থাৎ যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য কুণ্ডলীতে যে তড়িৎচলক বল আবিষ্ট হবে সেই আবিষ্ট তড়িৎচলক বলের রাশি আর কি ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ওকে, এবং এখান থেকেও আমরা সংজ্ঞাটা বলতে পারি, এখান থেকে আমরা এল এর সংজ্ঞাটা বলতে পারি। দেখো সেটা কী হবে, দেখে নাও তোমাদের বইয়ের সংজ্ঞা আছে, সেটা তোমরা একটু দেখে নাও, আমি এখানে তো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। এখানে দেখে নাও ডিআই বাই ডিটি ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, পরিবর্তনশীল, ওকে, সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল প্রবাহ মাত্রা সেটা যদি আই 1 হয়ে যায় তাহলে ই ইকুয়াল টু কী বলবো এল। তাহলে বলবো কি কোনো কুণ্ডলীতে সময়ের সঙ্গে সময়ের সাপেক্ষে বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক হলে তাহলে ওই কুণ্ডলীতে যে তড়িৎচলক বল আবিষ্ট হবে তাকে বলা হয় কি সাবেশাঙ্ক। আমরা এই হিসাবেও বলতে পারি, ভালো করে দেখে নাও। তাহলে আমরা দুটো দেখলাম সম্পর্ক, একটা হচ্ছে এটা আর একটা দেখলাম কি ফাই ইকুয়াল টু এল আই বা এল ইকুয়াল টু ফাই বাই আই, এল ইকুয়াল টু ফাই বাই আই। আর এখান থেকে বলতে পারি কি এল ইকুয়াল টু ই বাই ডিআই বাই ডিটি, তাই না, দুরকমভাবে। তা দুরকমভাবে সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমি বললাম। তাহলে এখান থেকে কি সংজ্ঞা বলতে পারি, যদি ডিআই বাই ডিটি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে ই ইকুয়াল টু এল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার, কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক হলে কোনো কুণ্ডলীতে যে তড়িৎচলক বল আবিষ্ট হবে তাকেই সাবেশাঙ্ক বলা হয়।
তাহলে এই দুইভাবে আমাকে মনে রাখতে হবে এবং এই দুইভাবে থেকে আমরা কি করব এককগুলো নির্ণয় করতে পারবো। ভালো করে দেখে নাও। তাহলে কি করলাম দেখে নাও, আমরা এটা এখানে সাবেস অঙ্ক এখানে পেলাম এবং সেখান থেকে আমরা ফ্যারাডেস ল বা লেঞ্জের সূত্র থেকে যে পেয়ে যান E=-d∅/dt, তাহলে বা E=d∅/dt, সেখানে ফায়ের মান বসিয়ে আমরা আরেকটা সমীকরণ পেলাম ইন্ডাকটেন্সের সঙ্গে, সেটা কি E=L/di/dt। ওকে, এটা তাহলে এখান থেকে আমরা এবার নেক্সট করব কি, আমরা একক বের করবো। ওকে, একক। তাহলে এবারে এই ইন্ডাকটেন্স বা সাবেসাঙ্কের এককটা কি, ইউনিট। ওকে, আমরা পুরো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় পুরো আলোচনা করবো, সে চিন্তা করার বিষয় নেই, কোনো জিনিসই স্কিপ করবো না, কোনো টপিকটা স্কিপ করবো না। যদি বাই চান্স কোনো টপিক স্কিপ হয়ে যায় তোমরা কমেন্টে সেটা জানাবে, আমি পরের ভিডিও সেগুলো আলোচনা করে দেবো। শুধু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভালো করে প্রত্যেকটা টপিক বোঝার চেষ্টা করো। তাহলে ইউনিট কি, এসআই, প্রথমে এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে এল এর একক হচ্ছে কি হেনরি। ওকে, এল এর একক হচ্ছে কি হেনরি, তাকে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে সাবেসাঙ্কের বা সেলফ ইন্ডাকটেন্সের এসআই পদ্ধতি একক হচ্ছে কি হেনরি। তা দেখে না, এখানে আমরা প্রথম সমীকরণতে বলতে পারি এটাকে আমরা ধরলাম 1 নম্বর, এইটাকে 2 নম্বর। ওকে, তাহলে 1 নম্বর থেকে আমরা বলতে পারি সেটা যে কি, যে যদি ফাইটার একক কী হবে এসআই পদ্ধতিতে, ফায়ের একক হচ্ছে কি ওয়েবার, তাই না, চুম্বক প্রবাহের একক ওয়েবার। কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, আর এল এর একক কী হচ্ছে তাহলে হেনরি। ওকে, এল এর একক হেনরি। 2 নম্বর সমীকরণ যদি নিই আমরা, এই 2 নম্বর সমীকরণ নিই, সেখানে কি তড়িৎচালক বলের একক কি হচ্ছে কি ভোল্ট। ওকে, তড়িৎচালক একক হচ্ছে ভোল্ট। তারপরে কি আছে দেখে নাও, ডিআই, আই এর একক হচ্ছে কি, আই এর একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, টি এর একক হচ্ছে কি সেকেন্ড, আর এল এর একক হচ্ছে কি হেনরি। দুরকমভাবে আমরা সাজাতে পারি, দেখে নাও। তাহলে দেখে নাও, এখান থেকে বলতে পারি ওয়েবার, অ্যাম্পিয়ার আর হেনরি, আর এক্ষেত্রে হচ্ছে কি ভোল্ট, অ্যাম্পিয়ার, সেকেন্ড, হেনরি, তাই না। এখানে একটা কোশ্চেন আছে 1 হেনরি বলতে কি বোঝো, 1 হেনরি বলতে কি বোঝো, সেইটা আমরা এখান থেকেও বলতে পারি, এখান থেকেও বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে কী করে হবে দেখে নাও। তা দেখে নাও, আমরা প্রথম সমীকরণটা নেব L=φ/I। তাহলে L=1 কখন হবে, L=1 কখন হবে, যখন φ=1 ওয়েবার আর I=1 অ্যাম্পিয়ার। ওকে, I=1 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা কী বলতে পারি, তাহলে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি প্রবাহিত হয়, কারেন্ট যদি প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, ওই পরিবাহিতে চুম্বক ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ হবে 1 ওয়েবার। দেখে নাও, এটা লিখে দিচ্ছি, কুণ্ডলীতে মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ হবে 1 ওয়েবার। ওকে, 1 ওয়েবার। বা আমরা এটাকে ঘুরিয়ে এইভাবে বলতে পারি, কোনো কুণ্ডলীর সঙ্গে কোনো কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি প্রবাহিত করা হয়, এর ফলে ওই কুণ্ডলীতে যদি 1 ওয়েবার চুম্বক প্রবাহ আবিষ্ট হয়, তাহলে ওই কুণ্ডলীর সাবেসাঙ্ককে বলা হয় 1 হেনরি। ওকে, তাহলে ওই কুণ্ডলীর সাবেসাঙ্ক কী বলা হয় 1 হেনরি বলা হয়। দেখেন, এটা আরও খুব সহজ হয়ে গেল। তাহলে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ যদি 1 ওয়েবার হয়, তাহলে ওই কুণ্ডলীর সাবেসাঙ্ককে বলা হয় কি 1 হেনরি, তাই না। খুব ইজি আছে, তো এইভাবেই তোমরা বলবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা দ্বিতীয়ভাবে বলতে পারি, সেটা কি দ্বিতীয় কেসটা কী ছিল দেখে না, এই কেসটা এইভাবে আমরা বলতে পারি। সেটা কীভাবে দেখে নাও, তাহলে E=L/di/dt, তাই না, E=L/di/dt। তাহলে L=1 করতে হবে, তাহলে E= কত হবে 1 ভোল্ট, আর di
বাই ডিটি ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে এল ইকুয়াল টু কত হবে 1 হেনরি। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো যে কোনো কুণ্ডলিতে মূল প্রবাহ সময় সাপেক্ষে মূল প্রবাহের পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে বা প্রতি সেকেন্ড, বা এইভাবে বলতে পারি কোনো কুণ্ডলিতে প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহের জন্য ওই কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচলক বল 1 ভোল্ট হলে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ককে 1 হেনরি বলা হয়। দেখেন এটাও খুব সহজ আছে। তাহলে কি বললাম, এটা আমরা দ্বিতীয় ফর্মুলা সাপেক্ষে বলছি। কোনো কুণ্ডলিতে প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কুণ্ডলিতে যদি 1 ভোল্ট তড়িৎচলক বল আবিষ্ট হয় তাহলে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ককে 1 হেনরি বলা হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, খুবই সহজ ছিল। জাস্ট আমি এটা ঘুরিয়ে ফিরিয়ে বলছি। এর থেকেও যদি তুমি সহজ মনে করো কিছু আছে সেটা তুমি লিখবে, যেন কথার মধ্যে এই কথাগুলো থাকে। ওকে, তুমি যে ডেফিনেশনটা বলবে সেই ডেফিনেশনের মধ্যে যেন এই কথাগুলো থাকে, অর্থাৎ আবিষ্ট তড়িৎচলক বল 1 ভোল্ট হতে হবে, ডিআই বাই ডিটি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হতে হবে, তবেই এল ইকুয়াল টু 1 হেনরি হবে। ওকে, এবার দেখুন এখান থেকে কিছু এমসি কোশ্চেন আছে এই একক থেকে, সেইগুলো তোমার সঙ্গে একটু ডিসকাস করে দিয়ে দেখানো। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এটা পরবর্তীকালে কাজেও লাগবে, সেই জন্য এই বিষয়টা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং খাতায় ভালো করে নোট করবে। তা দেখে নাও, আমি বলবো কি ফাই ইকুয়াল টু এল আই, আর একটা কী আছে ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তাহলে ফায়ের একক কী, তাহলে ফায়ের একক হচ্ছে আমরা পেলাম সেটা হচ্ছে কি ওয়েবার ইকুয়াল টু এল হচ্ছে হেনরি ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে এই সম্পর্কটা মনে রাখবে, ফায়ের একক আছে ওয়েবার ইকুয়াল টু এল হচ্ছে হেনরি ইন্টু আই হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ওয়েবার হেনরি ইন্টু অ্যাম্পিয়ার এইটা বলতে পারি। এখান থেকে দেখে নাও, এখান থেকে আমরা কী বলতে পারবো, একটা ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে ই হচ্ছে কি ভোল্ট, এল হচ্ছে হেনরি ইন্টু আই হচ্ছে কি অ্যাম্পিয়ার, আর টি হচ্ছে কি সেকেন্ড। তার মানে ভোল্ট ইকুয়াল টু ভি ইকুয়াল টু হেনরি ইন্টু অ্যাম্পিয়ার পার সেকেন্ড, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি ভোল্ট ভি, এটাকে ভাগ করলাম এ ইকুয়াল টু এইচ, ওকে, ভোল্ট ইন্টু এইচ ইন্টু 1/s। ওকে, 1/s করলাম, 1/s মানে এসটা হচ্ছে সেকেন্ড। ওকে, এটা এসটা এস ফর সেকেন্ড, ভালো করে মনে রাখবে। ওকে, সেকেন্ড। তা ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে কি, আমরা ওহমস ল তো জানি কি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার হচ্ছে কি রেজিস্ট্যান্স ওহম, তাহলে এখানে বলতে পারি কি বা ওহম ইকুয়াল টু হেনরি পার সেকেন্ড। তাহলে বা আমরা এখান থেকে এখানে বলতে পারি কি ওহম ইন্টু সেকেন্ড ইকুয়াল টু হেনরি। পাঁচ লেখে যেহেতু ভোল্ট পার অ্যাম্পিয়ার ইকুয়াল টু ওহম, এখানে সব একক দিয়ে, এইগুলো এমসিকিউ কোশ্চেনে অনেক আসে, দেখে নাও ভালো করে বুঝে নাও। ওহম ইকুয়াল টু হেনরি পার সেকেন্ড। ওকে, এইটা, আর যদি এটা এর সঙ্গে গুণ করি ওহম ইন্টু সেকেন্ড ইকুয়াল টু হেনরি, তাই না এইটা। বা যদি আমরা এখানে সেকেন্ড বের করতে যাই, সেকেন্ড এস ইকুয়াল টু হেনরি পার ওহম। এইটা খুব গুরুত্বপূর্ণ আছে, দেখেন এখানে কোশ্চেনে দেয়, এমসিকিউ কোশ্চেনে এখানে দেয়। তা দেখে নাও এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেকেন্ড ইকুয়াল টু হেনরি পার ওহম। সেকেন্ডকে যদি আমি টাইমে কনভার্ট করি, টি ইকুয়াল টু হেনরিকে যদি এলে কনভার্ট করতে আর ওহমকে যদি আর এ কনভার্ট করি, তাহলে এখানে আমরা কী বুঝাচ্ছি এল বাই আর, তাই না, এল বাই আর। এল বাই আর এর একক কি, খুব সহজে বলতে পারো কি সেকেন্ড। ওকে, সেকেন্ড বা টি। সময়ের একক, এল বাই আরটা কি সময়ের একক, শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে এল বাই আর এর একক কি বা সময়ের একক কোনটা হবে, 4-5টা অপশন দিল। দেখে নাও এখান থেকে এককগুলো বারবার বলছি, এককগুলো একটু ভালো করে দেখে নাও। স্পেশাল বলতে পারে স্পেশাল ফর্ম, ওকে, স্পেশাল ফর্ম বলে লিখতে হবে বা বিশেষ রূপ বলে এটা লিখবে, লেখার পর এইগুলো করবে, দেখে নাও। তাহলে ভোল্ট ইকুয়াল টু হেনরি ইন্টু অ্যাম্পিয়ার পার সেকেন্ড হিসাবে বসালাম। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে হচ্ছে ওহম, হেনরি পার সেকেন্ড। তাহলে ওহম ইকুয়াল টু কি, প্রত্যেকটার পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও। ওহমটা হচ্ছে কি হেনরি পার সেকেন্ড। ওকে, তার মানে আর ইকুয়াল টু এল বাই টি। তাহলে হেনরি বা ওহম ইন্টু সেকেন্ড, ওহম ইন্টু সেকেন্ড ইকুয়াল টু হেনরি। এইটাও এমসিকিউ দেয়, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রাখবে। ওহম ইকুয়াল টু ওহম ইন্টু সেকেন্ড ইকুয়াল টু হেনরি,
আর সেকেন্ড ইকুয়াল টু কী হবে ওহম পার মানে হেনরি পার ওহম। তাহলে হেনরি পার ওহম মানে কি এল বাই আর। তাহলে আমরা বলতে পারি কি এল বাই আর, এল বাই আর এর একক হচ্ছে কি, এল বাই আর এর একক হচ্ছে আমার সময়ের একক। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে আমরা যদি সিজিএস এককে যাই, তাহলে এল এর সিজিএস এককটা হচ্ছে কি ইএমইউ। ওকে, এইগুলো সবই হচ্ছে এসআই এককের মধ্যে, এসআই এককের মধ্যে বিশেষ রূপ বলে লিখে রাখবে। তা সিজিএস এবার হচ্ছে কি সিজিএস। ওকে, সিজিএস, সিজিএস পদ্ধতিতে এল এর একক হচ্ছে কি ইএমইউ। ওকে, ইএমইউ। ওকে, সিজিএস পদ্ধতিতে এল এর একক হচ্ছে ইএমইউ। তাহলে আমরা যদি লিখি এল ইকুয়াল টু কী ছিল, এল ইকুয়াল টু ই বাই হচ্ছে কি ডিআই বাই ডিটি। তাহলে আমরা যদি যে সিজিএস মানে ইন্ডাকটেন্সের সিজিএস এবং এসআই একক যদি সম্পর্ক নির্ণয় করতে, তাহলে কী হবে দেখে নাও। তাহলে সিজিএস এবং এসআই, রিলেশন বিটুইন সিজিএস অ্যান্ড এসআই। তাহলে যদি কোশ্চেন চলে আসে এটা যে 1 হেনরি সমান কত ইএমইউ, তাহলে সেটা কী হবে দেখে নাও। 1 হেনরি বা আমরা জানি কি এই সম্পর্কে এল ইকুয়াল টু ই বাই ডিআই বাই ডিটি। তাহলে 1 হেনরি ইকুয়াল টু 1 ভোল্ট। ওকে, 1 ভোল্ট বাই এখানে কি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে 1 ভোল্ট সমান কত ইএমইউ সেটা আমাকে জানতে হবে। তাহলে 1 ভোল্ট সমান 10⁸ ইএমইউ। ওকে, ইএমইউ ভোল্ট। ওকে, ডিভাইড বাই 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড সমান কত ইএমইউ হবে, সেটা কি 1/10 ইএমইউ। ওকে, এটাও ইএমইউ প্রবাহ পার সেকেন্ড, ইএমইউ প্রবাহ পার সেকেন্ড। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও। তাহলে 1 হেনরি ইকুয়াল টু 10⁹ ইএমইউ। তাহলে এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন বা অঙ্কের ক্ষেত্রে এটা কাজে আসতে পারে। তাহলে 1 ভোল্ট সমান 10⁸ ইএমইউ, এটা মনে রাখবে। আর 1 হেনরি সমান 10⁹ ইএমইউ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখো না, আজকে আমি তোমাদের সেলফ ইন্ডাকশান এবং সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স দুটো আলোচনা করলাম বেসিক থেকে একদম। কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের ভিডিওতে আবেশহীন কুণ্ডলী বা চোখ কি এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।